এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। এই সন্ত্রাসী কোনো বিশ্বাস নেই, ঠিকই গুন্ডামি করতেই চলে গেছে বোধহয়। ইনায় খাড় কাত করতেই উপরের টেরেস্টে চোখ যায় তার। হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেখানে। সে দুই হাতে রেলিং এর উপর ভর করে খাড় কাত করে পা ঝুলিয়ে বসে আছে জায়ান। দৃষ্টি ইনার দিকে নিবদ্ধ ছিল এতক্ষণ। ইনার দৃষ্টিও গাঢ় হলো। আজকাল জায়ানের চোখে তাকাতে ভয় করে না তার। এই অবাধ্য মন কবেই তার ভয়কে জয় করে ফেলেছে নিমিষে। নিচ থেকে জোর গলা শুধালো, এখানে বসে আছেন কেন? হাত পা ভাঙার খুব শখ হয়েছে? গার কাত করেই গা দুলিয়ে হেসে উঠে জায়ান। ইশারায় ইনায়াকে ডাকে নিজের কাছে। ইনা দীর্ঘশ্বাস ফেলে সময় নিয়ে জায়ানের কাছেই যায়। মিনি টেরিসে উঠতেই একটু সময় লেগেছিল ইনায়ার। হাঁপিয়ে উঠে ইনায়া জায়ানের পাশে বসে পড়ে। বোনের বিয়ে, সেখানে না থেকে এখানে কেন? ইনায়া অনেকটা হাঁপানো গলায় জিজ্ঞেস করে। জায়ান মৃদু হেসে ইনায়ার চোখের পানে তাকায়, তারপর স্ফুট গলায় বলে ওঠে, রাতের চাঁদ উপভোগ করতে। আমার চাঁদটা খুব সুন্দর, তাই না হরিণী? সত্যি অনেক সুন্দর, তাকিয়ে থাকতেই মন চায়। শত জনম পার করে দেয়া যাবে নিঃসন্দেহে। ইনায়া কিছুক্ষণ জায়ানের মুখের দিকে তাকিয়ে তার কথার ধরন খুঁজলো। নিমিষে মুখ বাঁকিয়ে তাকাল অন্যদিকে। তার এইসব ফিল্মি কথায় চলবে না। জায়ান ইনার হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। স্নিগ্ধ মধুময় ঠেকলো সময়টা। দৃষ্টিজোড়া দুজনেরই মোহিত। আবারও যেন পড়ে গেল অবাধ্য মিউটেশন। ইনার কালো কুচকুচে মণিজোড়া জায়ানের ধূসর বাদামি চোখেতে কিছু খোঁজার চেষ্টায় সময়টা স্থির থাক। বক্ষস্থলে সে অবাধ্য যাতনাকে লঘু চিত্তে বহন করা হৃদয়টা আজ মুগ্ধতায় থাক। কিছু না আসুক এই ক্ষণে, কিন্তু নিয়মের সেই দিন আসলো না। ছাদ কাঁপিয়ে বেজে উঠল জায়ানের ফোনের রিংটন। কল্পনার গত হয় দুজনেরই। জায়ান ফোন রিসিভ করে, কানে দিতেই ফাহাদ বলে ওঠে, কই তুই? তিথির বিদায়ের সময় চলে এসেছে, এবার তো আয়। আমি দেখছি, তোমরা রিচুয়াল ফিল আপ করো। তিথির বিয়ে শেষে বিদায়ের পালা। জায়ান ইনার সেখানেই বসে থাকলো। অবাকের পাল্লা বাড়ল যেন। বেশিরভাগ মেয়ের বেলায় বিদায়ের ক্ষণেই কান্নায় ভেঙে যায়, কিন্তু তিথি ঘটালো অন্য কাণ্ড। হাসি মুখে বাবা মা ভাইয়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলো সে। আয়েশা মির্জা বিড়বিড় করে গাড়িতে উঠলো। আজকালকার মেয়েরা একটু বেশি ডিফারেন্স। ঈশান তিথি আর আয়েশা মির্জার মাঝখানে বসলো। কোন সময় না জানি আবার ঝগড়া বাঁধিয়ে দেয় এরা। নিধি গাড়ির দিকে এগিয়ে আসতেই গেলে ফাহাদ তার হাত ধরে দাঁড় করিয়ে দেয় আর জোর গলায় বলে, এক পা ওদিকে যেতে পারবে না নিধি। জায়ান যেন খুশি হলো এই কাণ্ডে। এই না হলে আমার বোন আর ভাই। গুড, ভেরি গুড। ইনা হাসলো জায়ানের কথায়। সবার কপালে কি এমন বিদায় জোটে। আস্তে করে সব গাড়ি ছুটে চলে গন্তব্যের দিকে। তিথির হাতের মুঠো ঈশানের হাত। ভালোবাসার পূর্ণতা পেল আজ তাদের। খুব করে এমন মানুষ কমই হয় যাদের ভালোবাসা পূর্ণতা পায়। আজকের রাতটা হয়তো মনে করার মতোই সবার কাছে। সবাই যেন নিজেদের জীবনের আসল গন্তব্য খুঁজে পেয়েছে। সাই সাই করে তীব্র গতির বাতাস এসে নবানের নাকে মুখে লাগছে। গাড়ির উইন্ডোর কাঁচ নামানো। এবেলায় ড্রাইভ করছে সে নিজেই। আজ যেন সকল সমীকরণ সমাধান করে গেছে সে। যাতনার আড়ালে আবডালেই থাকুক না, তাদের দেখানোর কোনো মানই হয় না। হঠাৎ সামনের বিকট শব্দে নাবান গাড়ি থামিয়ে দিল। সামনের দুই গাড়ির আগে ঈশানের গাড়ি নাবানো, পেছনে বসা নায়েব মির্জা ও নওয়াজ মির্জা। সবাই বেরিয়ে সেদিকে অগ্রসর হয়। ঈশানরার কথার মাঝে ছিল। আচমকা বিপরীত পাশ থেকে ধেয়ে আসা লরির ধাক্কায় উল্টে যায় বিয়ের গোলাপে আবৃত সাদা গাড়িটা। হঠাৎ কিছু চিৎকার আর লোকজনের শোরগোলে মুখরিত হয় চারিপাশ। ঈশান চোখ মেলে কিঞ্চিত তাকালো, মাথা থেকে হাত ছড়িয়ে মৃদু চোখে তাকালো
পাশে বসা তিথির দিকে যার রক্তাক্ত হাত এখনো তার হাতের মাঝে। ঈশান উঠল, তিথির মুখটা রক্তে ভেজা, নির্জীব চোখ জোড়া কেঁপে উঠল ক্ষণে ক্ষণে, মুখে রক্ত, ভেতরের সত্তাটা যেন ঘুমন্ত আগ্নেয়গিরির লাভার মতো টকবগে উঠেছে। সক্রিয় হলো মস্তিষ্কের স্নায়ু কোষগুলো। ঈশান মৃদু স্বরে ডেকে উঠে, উঠো না আমার স্নেহ হোয়াইট, এখনই ঘুমিয়ে পড়লে চলবে? আমাদের তো একসাথে শত পথ পাড়ি দেওয়া বাকি, কত স্বপ্ন পূরণ করা বাকি, এখানে শেষ হলে হবে না তো? তিথি আস্তে আস্তে নিঃশ্বাস ফেলছে। ঈশান ডান পাশে বসা আয়েশা মির্জার দিকে লক্ষ্য করলো। মাথা দিয়ে অনর্গল রক্ত গড়িয়ে পড়ছে তার, চোখ আধ বোঝা হয়ে আছে। ঈশান ঝাঁকালো তাকে, কিন্তু না, আয়েশা মির্জা নড়লেন না। ঈশান কষ্ট করে বিড়বিড়িয়ে বলে ওঠে, তুমি না তিথিকে শিক্ষা দেবে গিন্নি? তাকে বাড়ি নিয়ে যাওয়ার আগে তুমি হার স্বীকার করছো। ভালো হলো না গিন্নি, ভালো হলো না। ঈশান আর কথাও বলতে পারলো না। চোখ বোঝার আগে অস্পষ্ট ভেসে উঠল নবানের মুখটা। আজকের রাতের শেষটা কেমন যেন ছিল। কিছুক্ষণ আগের সুন্দর মুহূর্তগুলো এখন কেবল যাতনার ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে। যা ডাকছে তা সবকিছুই হাতছানি। 3টে সচরাচর হসপিটালে এমন সময়টা একটু নির্জীবী হয়ে থাকে, শুনশান নিস্তব্ধ হয়ে থাকে প্রায় সময়। রাতে গার্ডে থাকা মানুষগুলো টের পায় না কোনো কাকপক্ষীর, কিন্তু আজ সময়টা একটু ভিন্ন। হসপিটালের করিডোরে চলছে কারো কারো হৃদয় বিদারক কান্নার আর্তনাদ, শোকের কান্না সেটা। সোহানা মির্জার কাঁধে পড়ে সেই কখন থেকে কাছে নিপা, মূলত এখন আর চিৎকার আসছে না, ভেতরে ফেটে যাচ্ছে তার। সোহানা মির্জা এবার তার পাশে বসা নিধির দিকেই তাকালো। মেয়েটার মুখের অবস্থা বেহাল। তিনি নিধিকে ইশারায় নিপার পাশে বসতে বললেন। নিধিও তাই করল। সোহানা মির্জা এবার করিডোরের শেষ প্রান্তে একটি রুমের সামনে গেল। সেখানে নাহিদ মির্জা ও নওয়াজ মির্জা বসে কাঁদছে। সোহানা বেডে শোয়ানো আয়েশা মির্জার মরা দেহটির দিকে লক্ষ্য করলেন। তার পাশে বসা নাভান, তিনি নাভানের কাঁধে হাত রাখতে পিছু ফিরেছে। ছেলের মুখ দেখে চমকালেন। এই যাত্রা অনেক কষ্ট পেয়েছে নাভান। আয়েশা মির্জা ছিলেন তার খুব কাছের। নাভান মাকে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলে ওঠে, এমনটা হলো কেন মা? আমি মেনে নিতে পারছি না কিছুতেই। সোহানা ছেলেকে ধরে কেঁদে ওঠেন। কেন এত বাধা এসে চলেছে তাদের জীবনে? আজকের দিনটা কি একটু সুখের স্মৃতিময় হয়ে উঠতে পারতো না? হয়তো এমনটা হওয়ার ছিল। সোহানা তাদের কাউকেই কোনো কিছু বলে সান্ত্বনা দিতে পারল না। ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠছেন বারবার। আয়েশা মির্জার এমন মৃত্যুতে মেনে নিতেই পারছেন না কেউই। হৃদয়ের কোন জায়গাটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তা বুঝতে পারছে না মির্জা বাড়ির কেউই। আয়েশা মির্জা ছিলেন বটবৃক্ষের মতন তাদের উপর ছায়া, যা এখন আর নেই। নাভানকে বুঝিয়ে নিয়ে কোনো রকম বাইরে এলেন তিনি। করিডোরে শোয়ানো আরও 2টি মরা দেহ। ঈশানের গাড়ির ড্রাইভার ও বিপরীত পাশের লরির ড্রাইভারের লাশ, দুজনের স্পট ডেথ। মেডিকেল রিপোর্ট অনুযায়ী মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল লরির ড্রাইভার, ব্যালেন্স হারিয়ে এই কাণ্ডই ঘটায়। সোহানা মির্জা ও নাভান আইসিইউর সামনে যায়। সেখানে করিম পরিবারের সবাই রয়েছে, সাথে আছে ইনায়াও। সোহানা মির্জা মিনারা বেগমের পাশে বসলেন। তিনিও মেয়ের জন্য কেঁদে অস্থির, তোলপাড় করে চলেছে। ঈশান আর তিথি দুজনই লাইফ রিস্কে আছে। ঈশানের বা পায়ের প্রচুর ইনজুরি হয়েছে। স্বজন হারানোর ভয় যেন সবার ভিতরে ধেয়ে আসছে। কেন এমনটা হলো? মেয়ে বিদায় দেওয়ার ঘন্টা পেরোনি, তারই মধ্যে এমন সংবাদে নড়ে গেছে যেন পুরো করিম পরিবার। নাহিদ মির্জার ফোন কলের সঙ্গে সঙ্গে সবাই হসপিটালে এসে পৌঁছায়। ফাহাদ আর জায়ান নিজেদের গম্ভীর প্রকৃতির মুখের আদল এখনো ধরে রেখেছে। তাদের দেখে বোঝার জো নেই ভেতরে কি চলছে। আকস্মিক বিপর্যয় উতরিয়ে সাফল্য অর্জন করতে পারবে কি তারা? আজকে রাতটা যেন দীর্ঘ হতে চলেছে, শেষ যেন হচ্ছেই না। ফাহাদ পা চালিয়ে নিধির কাছে যায়। নিপা আপাতত সেখানে নেই। নিধি একাই আমাবস্যার ন্যায় মুখ করে বসে আছে। ফাহাদ নিধির পাশে বসলো। আদুরি ভঙ্গিতে নিধির মাথায় হাত বুলিয়ে বলে উঠল, চোখ মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে কিছুটা। নিধি অসহায় মুখে তাকিয়ে রইল ফাহাদের পানে। আদৌ কি ভালো লাগাটা শরীরে স্থায়ী হবে? হবে না তো।
প্রিয়জনের হঠাৎ এভাবে হারিয়ে যাওয়া হৃদয় কি করে মানবে? নিধি ফাহাদকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। অস্থির তোলপাড় করে তুলে বক্ষস্থলের উত্তাল হৃদয়টাকে ফাহাদ নিধির পিঠে হাত বোলায়। নিধি নিশ্চুপ হয়ে থাকলো কিছুক্ষণ। নিধি কান্না ভেজা চোখে তাকিয়ে ফাহাদকে বলে ওঠে, আমি নিজেকে সামলাতে পারছি না ফাহাদ। কেমন অস্থিরতা আমাকে ঘিরে ধরেছে। দাদির এমন মৃত্যুকে আমি মানতে পারছি না। কি হতো আজকের দিনটা একটু সুখের হলে? একটা নর্মাল দিন কেন হতে পারলো না? এই মৃত্যুর মিছিল আমি মানতে পারছি না। ফাহাদ নিধির কপালে অথর ঠেকালো, অতঃপর ম্লান কণ্ঠে বলে ওঠে, জীবনটা ক্ষণস্থায়ী নিধি, কোনো কিছুর ভরসা নেই। আজ আছে কাল নেই, যুগ যুগ এমন হয়ে আসছে, সামনে আরও হবে। জীবনটা অল্প সময়ের, তাই সবার উচিত বর্তমানটা মেনে নিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা। আজকে আছি, কাল নাও থাকতে পারি কেউ, মেনে নিতে হবে সবটা। নিধি কিছু বলে না, জড়িয়ে রাখে ফাহাদকে, মিশে থাকে বক্ষপিঞ্জরে। সত্যি তো এই বিশাল পৃথিবীতে মৃত্যু স্বাদ সবারই গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে ভবিতব্য। এই ছোট্ট জীবনটা মাত্র কিছুদিনে, এতে কোনো অভিমান পুষে রাখা কি জরুরি? হয়তো না। থাকুক না কিছু কিছু অভিমান অবহেলায়। রক্তস্নাত সেই আমাবস্যার রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে ধরণীতে, পরিণত হয় এক স্নিগ্ধ মধুময় ভোরের সকাল। কিন্তু এই দিনটাই কারো কারো কাছে বিষাক্ততায় ঠেকে আছে। ঈশানের অবস্থা আগে থেকে উন্নতি হয়েছে কিছুটা। সকাল 10টা নাগাদ হসপিটালের সম্পূর্ণ ফর্মালিটি শেষ করে আয়েশা মির্জাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। মির্জা বাড়ি এখনো কৃত্রিম আলো আর ফুলের স্তূপে ভরপুর। নতুন বউ বরণের ঢালাটাও এখনো অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। সেইগুলো পেরিয়ে বাদ আসর তার জানাজা শেষ করে চির শয্যায় সজ্জায়িত করা হয়েছিল। আয়েশা মির্জাকে খাটিয়া করে নিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল নবানা নিধি। ঈশান থাকলে হয়তো তার গিন্নির জন্য এমনই করতো। নিধি অতিরিক্ত কান্নায় জ্ঞান হারিয়েছিল, তাকে ধরে রেখেছিল ইনায়া। ইনায়ারও আয়েশা মির্জার এমন দুর্ঘটনার মৃত্যুটা খুব কষ্ট দিয়েছে। আয়েশা মির্জা খুব ইচ্ছে ছিল 2 ছেলে আর 2 নাতি তার খাটিয়া বহন করবে। ঈশানের জায়গাটা পূরণ করেছিল ফাহাদ। নিজের হাতে গড়া শান্তি ভিলাকে বিদায় জানিয়ে আয়েশা মির্জাকে নিয়ে যাওয়া হয়েছিল তার শেষ এবং আসল ঠিকানায়। দিন পেরিয়ে রাত ঘনিয়ে আসে, তার সাথে যেন প্রিয়জন হারানোর হাহাকার ছেড়ে বেরিয়ে আসে ভেতর থেকে। মিজানুল করিম আর মিনারা বেগমকে জোর করে বাড়িতে পাঠানো হয়েছে, তা স্বয়ং জায়ানি করেছে। এখান থেকে তাদের মানসিক অবস্থা আরো খারাপের পথে। নাভানের সাথে কথা বলে ফাহাদ। মির্জা বাড়ির সবাইকেও বাড়িতে ফিরতে বলে। নিধি আর নিপা প্রথমে জেদ ধরলেও নাভানের সামনে তা ফিকে রয়ে যায়। অন্যথায় তাদের এখানে থাকার কারণ দেখলো না নাভা। নিধি ফাহাদের দিকে অভিযোগের দৃষ্টিতে তাকালো। ফাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলে নিধিকে নিয়ে একটু দূরে যাওয়া, অতঃপর গম্ভীর গলায় বলে ওঠে, বোকামি কেন করছো বলো তো? আমরা আছি তো এখানে, তুমি বাড়ি যাও। আর হ্যাঁ, সবাইকে বোঝানোর দায়িত্ব তোমার, আর কোনো কান্নাকাটি নয়। নিধি প্রত্যুত্তর করতে পারল না। সহসায় ফাহাদের উক্তি মেনে সবাইকে নিয়ে হসপিটাল ত্যাগ করলো। সন্ধ্যারাত পেরিয়ে গেছে, আকাশ নিঝুম কালো, কোথাও চাঁদের দেখা নেই। ঘন ঘন মেঘ ডাকছে, তার সাথে বইছে হিম শীতল হাওয়া, প্রচন্ড বাতাস। হয়তো ভারী বর্ষণের আহ্বান জানিয়েছে প্রকৃতিকে। রাস্তা চলাচলকৃত মানুষের এখন ঢের বেশি বাড়ি ফেরার তাড়া। দোকানিরা কেউ কেউ দোকানের শাটার বন্ধ করে ফেলেছে। রাস্তা আস্তে আস্তে হয়ে আসছে নির্জন। বাতাস ছাপটিয়ে উড়িয়ে দিচ্ছে রাস্তার বালি। সেই বাতাসের গতির মতোই সাই সাই করে চলেছে জানের কালো মার্সিডিজ। খুব দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে সে। পাশে বসা ইনায়া, যে মলিন মুখে বাইরে দৃষ্টি স্থির করে রেখেছে। প্রকৃতি হঠাৎ রং বদলের ধরন দেখে ইনায়া হাসল। আকাশ আজ কাঁদুক, আকাশ আজ কাঁদুক, আজ তার কান্নার দিন। কেননা তার বুকেতে মেঘ নামক যাতনা বাসা বেঁধেছে। তা সে কেঁদে বৃষ্টি করে ঝরিয়ে দিক। আজ আকাশ কেঁদে নিক। ইনার বলা পিরপিরানো কথাটা জায়ান ত্রিকুঞ্চিত করে তাকালো তার দিকে। মুখটা গম্ভীর করে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে উঠল, আকাশের মন যখন খারাপ হয় তখনই কাঁদবে,
কিন্তু তুমি বলো, আজকে ফ্ল্যাটে ফিরা কি খুব জরুরি? মায়ের সাথে করিম ভিলায় থাকতে পারতে। আমার দিন ওই বিয়ে পর্যন্তই ছিল। জায়ানের দিকে তাকিয়ে দ্বিধাহীনভাবে উত্তর দিল ইনায়া। জায়ান মুখে কিছু বলল না। গাড়িটা একটা ব্রিজের উপর আসতেই সেটা দাঁড় করলো জায়ান। গাড়ি থেকে নেমে পকেট থেকে বিপ বের করে টানতে লাগলো সেটা। মুহূর্তেই নাক মুখ দিয়ে অনর্গল ধোঁয়া উড়িয়ে দিল সে। ইনায়া গাড়ি থেকে নেমে জায়ানের পাশে এসে দাঁড়ায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন। ইনায়া হাতের উপর হাত ভাঁজ করে কিছুক্ষণ দেখলো জায়ানের কাণ্ড, অতঃপর মুখ বিকৃত করে বলে ওঠে, বাহ, খুব ভালো। এই আপনি বলেছিলেন ধূমপান ছেড়ে দিয়েছেন। আপনাকে এখন এই আধার রাতের কুখ্যাত সন্ত্রাসী মনে হচ্ছে। জায়ান ইনার দিকে ফিরে মুখের অবশিষ্ট ধোঁয়া ছাড়ল। অধর টিপে হেসে উঠল তৎক্ষণাৎ। ইনার পান পাতার মতো স্নিগ্ধ মুখপানে একবার তাকে সামনে ফিরে ম্লান স্বরে বলে উঠে, আজকাল ডেস্টিনি জিনিসটা আমায় খুব ভাবায়। আগে ভাবতাম যার যার কর্মভোগেই ভবিষ্যতের ভাগ্য, কিন্তু না, এখন মনে হয় কোথাও কোথাও কখনো কখনো আমাদের ওই ভবিতব্যের কাছেই হার মানতে হয়। আপনার যা ভাবনায় ছিল তা মনে করে আমি হাসতাম, আর এখন যা মনে করেন তা প্রতিনিয়ত আমার ভাবনায় ঘুরপাক খায়। আসলেই কিছুতে ডেস্টিনি আর কিছুতে কর্মফলের হিসেব নিকেশ। জায়ানের অদূরে নিমজ্জিত চোখ জোড়া অজস্র মায়া নিয়ে ইনায়ের পানে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, জানো কি, ভাগ্যে আমি তখনও বিশ্বাসী ছিলাম না যখন তুমি আমার দৃষ্টির অগোচরে ছিলে। যখন ধরা দিলে, কি জানি, প্রথম দেখায় আমার হৃদয় নাড়াতে সক্ষম হয়েছিলে। অনাকাঙ্ক্ষিত দাবানলে জ্বলছিলাম আমি। ভাইয়ের অগণিত প্রেম আমাকে ভাবাতো কি করে কাউকে হঠাৎ এত চাওয়া যায়। আমি পণ করেছিলাম কি করে কোনো হৃদয় হরিণী কোনো গম্ভীর হৃদয়কে নাড়াতে পারে, তা আমি দেখে নেব। কিন্তু দেখো না, আমি নিজেই কখন আস্তে আস্তে তোমার বাধায় পা দিয়েছি আমি নিজেই জানি না। ইনার চোখ জোড়া শীতল হয়। আজকে জায়ানকে খোলা বইয়ের মতো লাগছে, যেন নিমিষেই পড়ে ফেলতে পারবে সে। আসলে কি তাই? জায়ানকে পড়ে নেওয়া এতটা সোজা কি? ইনা মসৃণ হাসল। ব্যাপার, আজ আপনি এত মেয়েদের মতো এত বেশি ভাবছেন কেন? তার মানে তুমি স্বীকার করছো মেয়েরা বেশি বুঝে সব সময়? দুজনেই হেসে উঠল। ইনা মৃদু স্বরে বলে ওঠে, তারা আবেগপ্রবণ হয়ে যায় বেশি, ভেতরে যা আসে তাই নিংড়ে দেয়। কিন্তু পুরুষ তো কঠিন পাথর, তাদের হৃদয়ের কথা ধরতে পারে কে? বিশেষ করে আপনি কিন্তু আজ একটু বেশি এই বিষয়ে এলোমেলো হয়ে আছেন কেন? জায়ান দীর্ঘশ্বাস ফেলে পিড়পিড় করে বলে, হারানোর ভয়, সেটাই আজ মনে জেগে বসে আছে। টেরিসে আমাদের সুন্দর সময়টা, যেখানে বসে দুজন নবদম্পতির সুখের যাত্রা দেখলাম, সেখানে বসা থাকতেই তাদের যাত্রার ইতির বাতাস শুনতে পেলাম। এর মানে কি হরিণী? কখন কি হয় কিছুই তো আমাদের হাতে নেই। জীবন নামের এই ট্র্যাজেডিতে আমরা কে কোথায় কিচ্ছু জানা নেই। জায়ান থেমে আবার বলে উঠল, তিথি আমাদের দুই ভাইয়ের খুব আদরের বোন। ওর সুখের জন্য সব কিছু করতে পারি আমরা। দেখো না, এই পরিস্থিতিতে এখনো পাথর বনে আছি, মুখ ফুটে কিছুই বলতে পারছি না। আজও যদি ভাগ্য হয় সব কিছু, তবুও কিছু বলতে পারবো না। ইনা জায়ানকে অন্যথায় তাগিদ দিল, চলুন জায়ান, গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে আছি প্রায়, আমাকে নামিয়ে দিয়ে ফিরতে হবে তো নাকি? কথাটা বলে ইনা গাড়ির দিকে অগ্রসর হতে জায়ান পিছু হতে তার হাত টেনে ধরে। ইনা পিছু ফিরে তাকালো, থমকালো দৃষ্টি। ইনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে জায়ানের পানে। যদি ভাগ্যে না থাকে তাহলে কি আমার শূন্য খাতা পূর্ণ হবে না কোনোদিনও? এই মরীচিকার পৃথিবীতে কিছুই আমাদের হতে নেই, এই মরীচিকার পৃথিবীতে কিছুই আমাদের হাতে নেই, শুধু চোখ রাখবো ভাগ্য নামের শেষ আশার দিকে। ধীরে ধীরে গাড়ি আবার এগিয়ে চলেছে। দুজনেরই কোনো কথা হলো না আর। এবার গন্তব্যে পৌঁছে ইনা জানকে বিদায় জানিয়ে ইনা বাড়িতে ঢুকে গেল। সানিয়া আর রায়া সে কখন থেকে তার অপেক্ষায়। ইনা ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। নিচে তাকাতে অবাক হয়ে গেল। জায়ান এখনো দাঁড়িয়ে। ইশারা জায়ানকে
যেতে বলে এক্ষুনি। বৃষ্টির তেজ বেড়ে গেছে। ইনা মেসেজে খুদে বার্তা দিল জায়ানকে। ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে। নভেম্বরের শেষের দিকের সময় হেমন্তকালকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিকায় যুক্ত হয়েছে শীতকালের পৌষ মাস। কনকনে ঠান্ডা কুয়াশায় চাদরে মুড়ানো আজকে সকাল পুরোটা শহর জুড়ে। অবশ্য তা ঠাউর করতে পারবে না মফস্বল শহরের বাসকৃত লোকজন। একতলা দোতলা একসাথে হাড্ডাহাড্ডি ভাবে দাঁড়িয়ে থাকা বিল্ডিং এর মানুষগুলো প্রকৃত শীতের আমেজ খুব কমই পায়। বড় বড় দাঁড় করানো সেই অট্টালিকাগুলো শুষে নেয় যেন শীত শীত আমেজ। তার সাথে এই আলছে শহরের বাঙালি শীত মানে মাঘের শেষ 15কে উপলব্ধি করে শুধু। কারণ আজ তাদের জীবন চার দেয়ালের রুম আর ফোন ইন্টারনেটে, এতেই বিশ্ব জয় করে নেয় তারা। সকাল 8টা, কমফোর্টারের নিচে আরামদায়ক উষ্ণতা অনুভবের তীব্রতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দুজন দম্পতি। গভীর নিদ্রায় তারা তাদের এই আরামদায়ককৃত মোমেন্ট নষ্ট করে বেজে উঠল অ্যালার্ম ঘড়িয়ে। তন্দ্রাচ্ছন্ন হলো কিছুটা দুজনের। প্রিয় কুঞ্চিত হয় পিলপিল করে চোখ খুলে নিধি। ভালো করে ঘুমটা ভেঙে আসতে চোখ রাখে পাশে শোয়া ফাহাদের পানে। চোখ মুখ কুচকে রয়েছে তা। নিধি আড়মোড়া ভেঙে উঠতে গেলেই পারে না সেটা, কারণ তাকে দৃঢ় কঠিন বাঁধনে বেঁধে রেখেছে ফাহাদ। নিধি কিছুটা উপর হয়ে ফাহাদকে ডাকল। ফাহাদ শুনছেন? ছাড়ুন আমাকে, বেলা 10টা গড়ালো বলে। নিচে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে হবে তো নাকি? কিন্তু না। এই কথা বলার পরেও ফাহাদ তাকে আরো জড়িয়ে ধরে তার চওড়া বক্ষ পাঁজরে। নিধি বিরক্ত হলো খুব। এটা যেন নিত্যকার ঘটনা হয়ে উঠেছে। তীব্র রাগ নিয়ে মাথা উঠিয়ে ফাহাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নিধি। না, তার কোনো হেলদোল নেই। নিধি এবার রেগে গিয়ে ফাহাদের কোমরের কাছে সুশ্রী দিতে তড়াক করে নিধিকে ছেড়ে দিয়ে এক হাত দূরে সরে যায় ফাহাদ। বিশ্ব জয় করার মতো হেসে উঠে নিধি। ফাহাদের তন্ত্রাঘর কাটল। ভালো করে বিষয়টা বুঝে উঠতে একটু সময় লাগলো। পরে ফাহাদ কেঁপে ফুঁসে ওঠে আচমকা। নিধির হাত টেনে তার নিচে ফেলে গলায় মুখ গুজে শুয়ে পড়ে ফাহাদ। নিধি যেন এবার মহা বিপদে পড়েছে। খ্যাপাসার খেপেছে। নিধি দুবার ফাহাদের কাঁধ ঝাঁকা দেয়। মুখ তুলল সে। নট ফেয়ার বউ, তোমার এই কাজটা যে আমার পছন্দ নয় জানো না? তো কি করবো বলেন? গত 3 বছরও তো আপনি শুধরাচ্ছেন না। সকাল সকাল আমাকে যন্ত্রণা না দিলে হয় না। আমাকে ছাড়ুন, ব্রেকফাস্ট তৈরি করতে হবে। নিধি চিরবির করে কথাগুলো খই ফোটানোর মতো বলে ওঠে। ফাহাদ নাক ফোলায়, মুখটা গম্ভীর করে তৎক্ষণাৎ। তাই করিম ভেলা স্টাফের অভাব নেই বউ, তারা নিশ্চয়ই বসে থাকবে না। আর রইল যন্ত্রণার কথা, সারা রাত তুমি আমাকে যে ধরনের পেরা দাও, এটা ধরলে সকাল তো কিছুই না। কাজরা বলে উষ্ণতা নির্বিঘ্নেই এগিয়ে দেখালো ফাহাদ। সূক্ষ্ম খোঁচাটা কোন দিক দিয়ে দিয়েছে তা মস্তিষ্কে ফুটে উঠল তড়া করে। লজ্জায় মুখ লাল হলো নিধি, তবুও দমল না সে। সত্যি আপনি প্রতিদিন আমাকে 9টা পর্যন্ত আপনার কাছে জোর জবরদস্তি করে ধরে রাখেন। আমি ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে আপনি এসে হাজির হন, আর বাবার সাথে ঝগড়া করতে করতে না খেয়ে অফিসে যান। তার কারণ হলো আপনি আমার হাতের খাবার ছাড়া আজকাল শেফদের বানানো কিছু খান না। আমি যেহেতু লেট করে উঠি, আপনি ব্রেকফাস্ট করেন না, আর আপনি যাওয়ার পরে মায়ের মুখে আমার এইসব বাণী শুনতে শুনতে দুপুর করায়। 3 বছর ধরে এটাই হয়ে আসছে। একদমে কথাগুলো বলে থামে নিধি। বড় নিঃশ্বাস ফেলে সে। ফাহাদ তার কথার বিপরীতে টান টান হয়ে বলে ওঠে। তা তো বলবে, স্বামীর জন্য সামান্য নাস্তাটা সময় সাপেক্ষে রেডি করতে পারো না তুমি? কথা তো শুনতেই হবে। নিধি যেন কপাল চাপড়ায়। কই যাবে সে? এই লোক ধরিবাজ একটা। নিজেই তো তাকে সেই সুযোগ দেয় না, আবার নাস্তার টেবিলে ঠিক অভিযোগ তুলে দেয় নির্বিঘ্নে। তাহলে এখন আমাকে ছাড়ুন, আপনার সেবা করতে হবে, যে অফিসে যেতে হবে আপনার, নাহলে ফের বাবার সাথে ঝগড়া করতে হবে। মন চাইছে না, আর একটু থাকো প্লিজ। কথাটা বলে নিধির গলায় ফের মুখ গুজে শুয়ে রইল ফাহাদ। নিধি দীর্ঘশ্বাস ফেলে। বলে কোনো কাজ হবে না আর। পেরিয়েছে প্রায় 3 বছর। একই স্বভাব ফাহাদের। এই লোকটাকে কোনো কথায় শোনাতে পারে না সে। নিধি ফাহাদের নিকট থেকে চোখ সরিয়ে স্থির করে। কুয়াশায় নিজে বিচ্ছিন্ন সকালের একটুখানি এক ফালি রোদের দিকে চায়, যা উইন্ডোর কাজ ভেদ করে আশ্রে পড়েছে ফাহাদ নিধির সুখের ঘরে। নিধি ফাহাদের মাথায় হাত বোলায়।
এই লোকটা তার অন্ধকার জীবনের এক ফালি চাঁদের আলো। সেই জীবনে না আসলে হয়তো পুরো জীবন অন্ধকারে নিমজ্জিত থাকতো। তার জীবনের সবচেয়ে বড় উপহার হলো ফাহাদ। অটোয়া শহরের শীতের আবির্ভাব হয়েছে কয়েকদিন যাবৎ। গা হিম করা ঠান্ডা বাতাস এতদিন থাকলো, আজ যুক্ত হয়েছে তুষারপাত। সাদা সাদা পেজো তুলোর মতো কুচি কুচি বরফগুলো আছড়ে পড়েছে ঘর বাড়ি বিস্তর প্রান্তর জুড়ে। মুক্ত ছড়ার মতো শুভ্র সাদা তুষারকণাগুলোই ঠাঁই নিচ্ছে ঘর জমিনে। সকাল থেকে নিজেদের অপরূপ চিত্র দেখিয়ে চলেছে শহর জুড়ে। বছরের প্রথম স্নোফল সবাই উৎসাহের সহিত উপভোগ করছে যেন। হাইওয়ে রাস্তা দু একটা গাড়ি এখনো চলমান, এরই মধ্যে একটা কালো BMW এই নিষিদ্ধ তুষারপাত কম হওয়ায় এখনো এগিয়ে যাচ্ছে নিজের গতিপথ অনুসার করে। রাস্তায় তুষারের মিছিল বাড়ছে তড়িৎ গতিতে। এরই মধ্যে নিজের কাঙ্ক্ষিত জায়গায় এসে থামে BMWটি। এর মাঝে পুঙ্খানুপুঙ্খন ভাবে সেখানে থামে আরো একটি গাড়ি। এর থেকে বেরিয়ে আসে আবার লং কোট ও গলায় মাফলার এবং মাথায় টুপি পরিহিত লিও। ধীরে ধীরে এগিয়ে গেল সে গাড়িটির দিকে। গাড়ির কাজ ভেদ করে সামনের মালিককে দেখে হেসে উঠল লিও। বছরে প্রথম স্নোফলের উৎসবে তোমাকে স্বাগতম NSM। বাট তুমি গাড়ি থেকে নামছো না কেন? বাই দ্য ওয়ে, তুমি কি চাইছো আমি তোমাকে ফুল দিয়ে বরণ করে ভিতরে নিয়ে যাব? তাহলে সরি, আমি তা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। আমার কাছে এখন এসবের সময় নেই। ভেতরের মানুষটা ক্রু হাসলো সাইড থেকে। কোটটা গায়ে জড়িয়ে গাড়ি থেকে নেমে আসে সে। অতঃপর গম্ভীর দৃষ্টিপাত করে সামনে দাঁড়ো লিওর দিকে। অতঃপর মুখ বাঁকিয়ে গমগমে আওয়াজে বলে, লিও এসব নমনীয়তা সঞ্চালিত শুধু তোমার ওয়াইফ জিসা পর্যন্ত রাখো লিও। আমাকে এসব দেখিও না, ফের লোকে আমাদের গে উপাধি দিয়ে দিবে নির্ঘাত। হাসলো চোখ বন্ধ করে, মজা নিয়ে বলে উঠল, সো হোয়াট? লোকে করুক এসব মজা, আমরা কেন কান দিব এইসবে? একটু তো নমনীয়তা ভাব দেখাতেই পারি, বিকজ আই অ্যাম ইয়োর বিজনেস পার্টনার। কথাটা বলে কিছুক্ষণ পরে চোখ মেলে সামনে কাউকে পায় না লিও। ফুস করে দীর্ঘশ্বাস ফেলে যেতে যেতে বলে ওঠে, ওহ কাম অন নাভান, রাগ করলে নাকি? আমি তো মজা করছিলাম। অটোয়া শহরে বেশ নামি দামি বিজনেস ক্লাসিক ব্লু ফেরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে এই রেস্তোরাঁটির কারুকাজ এখানে বেশিরভাগ বিজনেসম্যানদের মিটিং করার ফেভারিট জোন। নাভান আর লিও ভেতরে গিয়ে তাদের বাকি ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটা জরুরি তলবে সবাই একত্রে হাজির হয়েছে আজকের এই তুষার ভরা দিনেও। লিও 2 বছর ধরে নাভানের কোম্পানির সাথে কাজ করছে। অতি গুরুত্বপূর্ণ মিটিং সেটা। সময় গড়ায় মধ্যাহ্ন দুপুরে। মিটিং শেষে গম্ভীর মুখে বসে আছে নাভান, সাফরান আর লিও। অত্যাধিক গম্ভীর হয়ে আছে তিনজনেরই মুখ। খানিকটা সময় পার হতে নাভান চিরবির করে রেগে বলে ওঠে, কতটা গুরুত্বপূর্ণ ডিল ছিল সেটা? ডিল সাকসেসফুলি পার করার পরেও ক্যান্সেল করতে পারে কি করে? লিও আর সাফরান একে অপরের দিকে তাকালো। তপ্ত মুখে নাভানকে নেভানোর ব্যবস্থা তাদের নেই। সাফরান বিরস গলায় বলে উঠল, অদিতি, ও আমাদের থেকে ভালো অ্যামাউন্ট অফার করেছে তাদের। নাভানের চোখ সজল হলো। লস, সব জায়গা লস দিয়ে রেখেছে এই মেয়ে। মস্তিষ্কের স্নায়ুকোষগুলো জলজল করে উঠে গেল তৎক্ষণাৎ। নাভানের ভয়ঙ্কর ভাব গাম্ভীর্যের সঙ্গে পাল্লা দিতে চাইল না সাফরান। কফির কথা বলে তড়িঘড়ি করে উঠে চলে যায় সে। নাভান গম্ভীর মুখেই বলে, আর কত ওকে চান্স দেব লিও? সেই থেকে আমাদের পেছনে পড়ে আছে ওই বীজটা। ও আর তুমি জানো না নাভান, ওর হাত কত বড়। বড় বড় আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের হাতে নিয়ে চলে, বিকজ তাদের বেবি গার্ল বলে কথা। কত নিচে নামতে পারবে লিও? আর কত? লিও কতক্ষণ ব্যাপী হতে কিছুক্ষণ নিশ্চুপ থেকে আচমকা বলে ওঠে, লাস্ট মান্থ ওর সাথে হঠাৎ করেই দেখা হয়েছিল। তোমার কথা জিজ্ঞেস করে ও বলেছিল বাংলাদেশের সাথে তার ঢের হিসেব নিকেশ বাকি আছে। সে সব কমপ্লিকেট না করে তোমাকে মুখ দেখাবে না। নাভান দাঁতের ফাঁকে গর্জন তুলে ফিস ফিস করে বলে ওঠে, রিডিকিউলাস। ওর মতো মেয়েকে আমি মৃত্যুর আগে দেখতে চাই না।
নাফান দীর্ঘশ্বাস ছাড়লো, চোখ রাখলো বাইরের কাজ ভেদ করে শুভ্র নির্মল সাদা তুষার কুচি দিকে। হতাশায় ভেতরটা হাহাকার দিয়ে উঠল তার। অদিতির সাথে বাংলাদেশেই তার দেখা শেষবার হয়েছিল। গত 3 বছরে আর দেখা হয়নি তাদের। অদিতি আড়ালে থেকেই তার উপর নজর রাখছে যেন প্রতিরোধ, কারণ এখন তার শত্রুর নজর অন্যদিকে। আচমকা ইনার চেহারাটা চোখের দৃশ্যপটে ভেসে উঠল যেন হৃদগহীনের কোণে আলোড়ন তৈরি করে মুহূর্তে। সদা বিরাজমান প্রশ্নে মনের কোণে ঘণ্টা বাজিয়ে তুলে নির্বিঘ্নে, ইনা ভালো আছে তো? অপরপক্ষের সত্তা কুটিল হেসে বলে ওঠে, সে তো আছেই বেশ, কারণ তাকে ভালো রাখার মানুষটাই এমন।